হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু সুব্রত। আজ চলে এসেছি একটা রোমাঞ্চক নতুন ভূতের গল্প শোনাতে আমাদের প্রিয় চ্যানেল গল্প দাদাতে। আজকে আমি একা নয়, আমার সাথে আছে আরো বেশ কয়েকজন নতুন মানুষ। আসো তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। গল্প পাঠে সুব্রত, বিশ্ব, দেবরাজ, অনু ও সৃঞ্জয়। গল্প পরিচালনায় মৌমিতা। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকারে। তবে শুরু করা যাক। বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টি হইয়া কলকাতা শহরটা দেখিতে দেখিতে 2 হাত জলের নিচে ডুবিয়া গিয়াছিল, তাহা বোধ করি এখনো অনেকের স্মরণে আছে। অবশ্য কলিকাতার জলনিকাশের যেরূপ সুব্যবস্থা, তাহাতে শহরের কোনো কোনো অংশ আধ ঘন্টা বৃষ্টি হইবার পরেই 1 হাঁটু জল জমিয়ে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু সেবারের দুর্যোগ এতটাই ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায় নাই। ইলেকট্রিক তার ছিঁড়িয়া, রাস্তায় গ্যাস বাতি নিভিয়া, সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। সত্য মিথ্যা বলতে পারি না, কিন্তু শুনিয়াছি সেই এক রাত্রের জন্য একটা মোমবাতির দাম 5 পয়সা হইতে 2 টাকায় দাঁড়িয়েছিল। বাদুর বাগানে আমার বাসা। সেদিন সন্ধ্যেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়াছিলাম। কাজ শেষ করিতে 7টা বাজিয়া গেল। ফিরিবার পথে চা খাইবার জন্য দমহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকিলাম। বাহিরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হইয়াছে। রাস্তায় গ্যাসের আলো কাঁচের উপরকার বৃষ্টিবিন্দু ভেদ করিয়া ঝাপসাভাবে বাইর হইতেছে। আমার ভাবনার বিশেষ হেতু ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করিয়া বসিয়া চা খাইতে লাগিলাম। দোকানে বেশি লোকজন ছিল না, 2টি লোক, একজন আধবয়সী ও একজন কর্ণমূল পর্যন্ত ঝুলপি বিশিষ্ট যুবক। অয়েল ক্লথ মোড়া টেবিলের উপর কনুই রাখিয়া রানীবাবু এবং শিশির কুমার ভাদুরীর পাগল ভূমিকার অভিনয় করিবার আপেক্ষিক সম্বন্ধে সত্যভাবে আলোচনা করিতেছিল। চা খাওয়া অনেকক্ষণ তাহাদের শেষ হইয়া গিয়াছে। তর্কের ভালো রকম নিষ্পত্তি হলো না। হওয়ার জন্যই বোধ করি তারা ছুটিতে পারছে না। যুবক বলিল, মশাই, শিশির ভাদুরী আড়গোড়া বুড়ো আলমকে পাঠ করে, একবারও দাঁত বেরোয় না। আধবয়সী লোকটা দাঁত খিচিয়া বলিল, ভারী কেরামতি, দাঁত নেই তো বেরোবে কোত্থেকে? আর দাঁত না বেরোলেই বড় একটার হয় নাকি? যুবক চটিয়া উঠিয়া বলিল, আপনিও তো বুড়ো হয়েছেন, দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি। তর্ক শুনিতে শুনিতে ও চা খাইতে খাইতে প্রায় 15 মিনিট কাটিয়া গেল। চা শেষ করিয়া দাম দিয়া দোকান হইতে বাইর হইতেছি। যুবক ও দানিবাবু সম্বন্ধে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলিতেছে। এমন সময় শোঁ শোঁ করিয়া একটা উন্মত্ত হাওয়া কোথা হইতে আসিয়া দরজা জানলাগুলিকে ছেড়াইয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। আকাশের দিকে চোখ তুলিতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে 2 চোখ একেবারে ধাঁধিয়া গেল এবং সঙ্গে সঙ্গে কর কর শব্দে বাজ পড়িয়া কান দুটোকে যেন বধির করিয়া দিল। তারই মধ্যে অস্পষ্টভাবে দেখিতে পাইলাম আকাশের গায়ে যেন কালি ঢালিয়া দিয়াছে। দিগন্ত ব্যাপিয়া নিকষ কালো মেঘের উপর আরো কালো মেঘ জমিয়া যেন নিরেট নিবাজ হইয়া গিয়াছে। অন্য জিনিসের একটিল সেখানে জায়গা নাই। এবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হইল। বড় বড় ফোঁটা তীর্যভাবে নিরবিচ্ছিন্ন মুষলধারে পড়িতে শুরু করিল। রাস্তার আলোগুলো জলের পুরু পর্দার অন্তরালে পড়িয়া নিস্তেজ হইয়া গেল। শুধু তাহাদের চারিদিক হইতে একটা মণ্ডলাকার প্রভা বাহির হইতে লাগিল। দোকানে ফিরিয়া আসিয়া বসিলাম। চাকরটাকে ডাকিয়া বলিলাম, আর 1 পেয়ালা চা দাও তো হে। মেঘের আকস্মিক ধমকে তার্কিক দুজনের বিশ্বস্বাদ
সহসা থামিয়া গিয়েছিল। তাহারা আবার আরম্ভ করিল। রানী ঘোষ যদি ইচ্ছে করে এমন 5টি শিশির ভাদুড়িকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। ঝুলপি বিশিষ্ট ছোকরা কড়া রকম একটা যুক্তি প্রয়োগ করিতে চাইছিল। আমি বাধা দিয়া বলিলাম, থাক না মশাই, পৃথিবীতে ডানি ঘোষ আর শিশির ভাদুড়ি ছাড়া আর কি কোনো লোক নেই? অন্য কিছু আলোচনা করুন না। ঝুলপি সিংহ বিক্রমে আমার দিকে ফিরিয়া বলিল, চা খাচ্ছেন চা খান, মেলা ফ্যাপা করবেন না। আমি চা খাইতে লাগিলাম। ক্রমে 8টা বাজিল। বৃষ্টির বিরাম নেই, সমভাবে সতেজে চলিয়াছে। তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তার লোক চলাচল কমিয়া আসিল। 9টা বাজিল। বাহিরে বৃষ্টি আর ভিতরে তর্ক একভাবে চলিয়াছে। অদ্ভুত একনিষ্ঠা এই দুটি লোকের তখনও দানি ঘোষ আর শিশির ভাদুরীকে লইয়া কামড়া কামড়ি চড়িতেছে। পৃথিবীতে যেন অন্য কোনো প্রসঙ্গই নাই। 9:30 আর সহ্য করতে না পারিয়া উঠিয়া দাঁড়িলাম। যে করিয়ে হোক রাত্রে বাড়ি পৌঁছাতেই হবে, কিন্তু যাই কি করে? হাতায় বৃষ্টি আটকাবে না। 5 মিনিটের মধ্যে ভিজিয়া কাদা হইয়া যাইবে। একে আমার সর্দির ধার, তখন নিউমোনিয়া ঠেকাইবে কে? এই সময় বৃষ্টি আরো চাপিয়া আসিল। হঠাৎ হাওয়ার বেগ যেন বাড়িয়া গেল। একবার বাইরের দিকে উঁকিঝুঁকি মারিয়া আবার ফিরিয়া আসিয়া বসিলাম। দোকানের চাকরটা নিস্পন্দভাবে নিবন্ত উনানের পাশে উঁচু হইয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়া আছে। মাথার উপর ধোঁয়ায় মলিন ইলেকট্রিক বাতিটা কীটবর্ণের আলো বিকীর্ণ করিতেছে। বাইরে আশেপাশের দোকানপাট সব বন্ধ হইয়া গিয়াছে। মোটরের হর্ন ও টামের ঢং ঢং আর শোনা যাইতেছে না। যুবক বলিল, শিশির ভাদুড়ি। ঠিক এই সময় হঠাৎ আলো নিভিয়া গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দোকানের চাকর ভাঙা গলায় বলিল, আর ছিঁড়ে গেছে, আজ রাতে আর মেরামত হবে না। দেশলাই দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালি। অন্ধকারে হাতড়াইয়া দেশলাই দিলাম। ল্যাম্পও জ্বলিল। মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরিয়া উঠিল। পৌর ভদ্রলোক এতক্ষণে প্রথম অন্য কথা কইলেন। বলিলেন, নীলমণি, কেটলিটা আরেকবার চড়াও, আর 1 কাপ করে চা হোক। ঝুলপিদারি যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকাইয়া গর্বিত স্বরে জিজ্ঞাসা করিল, সিগারেট আছে? আমি পকেট হইতে সিগারেট কেসটা বাহির করিলাম। গোটা কয়েক সিগারেট বাহির করিয়া যুবককে কেসটা তাচ্ছিল্য করে আমায় ফেলিয়া দিল। তারপর এমনভাবে আমার দিকে পিছু করিয়া বসিল যেন আমার বাঁচিয়া থাকার সমস্ত প্রয়োজন শেষ হইয়া গিয়াছে, আর আমি কাহারও কোনো কাজেই লাগিব না। পৌর ব্যক্তি বাইরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, এই বৃষ্টিতে বেরোনো যাবে না, গ্যাসগুলোও নিভে গেছে। যা বাবা। বলিয়া নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করিলেন। আমিও বাইরের দিকে উঁকি মারিয়া দেখিলাম, সত্যিই তো রাস্তার গ্যাসবাতি একটাও জ্বলছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই। কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুপ ঝুপ ঝম ঝম শব্দ। আরেক পেয়ালা চা খাইলাম। পৌর লোকটি বলিলেন, আজ রাত্রিরে বাড়ি যাওয়া হলো না দেখছি। নীলমণি, বৃষ্টিটা থামলে আমাকে তুলে দিও দে। বলিয়া বেঞ্চির উপর লম্বা হইয়া শুইয়া পড়িলেন। যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া আমার সিগারেট টানিতে লাগিল। কিন্তু আমার তো বেঞ্চির উপর রাত কাটাইলে চলিবে না, বাড়ি যাওয়াই চাই। বাড়িতে স্ত্রী, 2টো ছোট ছেলেমেয়ে লইয়া একলা আছেন। ঝিও হয়তো বাড়ি চলিয়া গেছে। অথচ বৃষ্টি না ধরিলে যাই বা কেমন করিয়া? ঘড়ির দিকে চাইয়া দেখি 11টা। পৌর ব্যক্তির নাকের ভিতর হইতে মাঝে মাঝে একটি অনৈসর্গিক শব্দ বাহির হইতেছে। যুবক স্থিরভাবে প্রতীক্ষা করিয়াছে। আর ঘুম ভাঙিলেই আমার যুদ্ধ আরম্ভ করিবে।
রাত্রি যত গভীর হইতেছে আমার মনের উদ্বেগ ও অস্থিরতা ততই বাড়িতেছে। এদিকে ঝড় বৃষ্টির উদ্দাম নৃত্যে কিছুমাত্র শান্তির লক্ষণ নাই। ঘড়ির কাঁটা সরিয়া সরিয়া 11:15 পৌঁছালো। নীলমতির ল্যাম্পের জ্যোতি নিষ্প্রভ হইয়া আসিল। সে উঠিয়া বাতিটা একবার নাড়িয়া বলিল, তেল ফুরিয়া গেছে, আর 5 মিনিট। পৌর ব্যক্তির নাসিকা নিশ্চিত একটি ধ্বনি অধপথে রুখিয়া গেল। তিনি উঠিয়া বসিয়া বলিলেন, আহ, থেমেছে? নীলমণি বলিল, না বাবু, আলো নিভে যাচ্ছে। ওহ, বলিয়া নিরুদ্বেগে পৌর আবার শুইবার উপক্রম করিলেন। শিকার ফসকায় দেখিয়া যুবক বলিল, আমি তখন বলছিলুম শিশি। আমার মাথায় খুন চাপিয়া গেল। চিৎকার করিয়া বলিলাম, খবরদার বলছি, এর যদি ওদের নাম করেছ ছোকরা, আমার ঝুলপি ছিঁড়িয়া নেব। আমার এই আকস্মিক উগ্রতায় যুবক ও পৌর দুজনেই তবিদবৎ আমার মুখের দিকে নিষ্পলক নেত্রে তাকাইতে রইল। নীলমণি ভগ্ন স্বরে কহিল, বৃষ্টি ধরে আসছে বাবু, এই বেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। সাগ্রহে বাইরের দিকে গলা বাড়িয়া দেখি সত্যি বৃষ্টির বেগ প্রায় অর্ধেক কমিয়া গিয়াছে। ঝড়ও যেন থামিয়াছে। একাদিক্রমে 5 ঘন্টা দাপাদাপি করিয়া বুঝি তাহারা অবসন্ন হইয়া আসিতেছে। হাতাটা তুলিয়া লইয়া উঠিয়া পড়িলাম। আর দেরি নয়, যাইতে হয়তো এই সময়। পশ্চাৎ হইতে যুবকের কণ্ঠস্বর আসিল, মশাই, দেশলাইয়ে গোটা করে কাটি দেবেন কি? রাগে সর্বাঙ্গ জ্বলিয়া গেল। এই সময় কিছু ডাক। পকেট হইতে ডেসলাইয়ের বাক্সটা বাহির করিয়া টেবিলের ওপর ছুরিয়া পেলিয়া দিয়া বাহির হইয়া পড়িলাম। ল্যাম্প দপদপ করিয়া দুবার খাবি খাইয়া নিভিয়া গেল। কি অন্ধকার! একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসা আলোকহীন হইয়া গেল। যে কিরূপ ভয়ানক অন্ধকার হয় তাহা কল্পনা করা দুঃসাধ্য। খুব শক্ত করিয়া চোখ বাঁধিয়া দিলে কিংবা অন্ধ করিয়া দিলেও বোধ করি এর চেয়ে বেশি অন্ধকার হয় না। নিষ্পলক চক্ষু দুটা কোথায় আশ্রয় না পাইয়া বিস্ফারিত হইয়া থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলো অতিশয় তীক্ষ্ণ ও সতর্ক হইয়া ওঠে। প্রথম ঝোঁকে খুব খানিকটা চলিয়া আসিয়া থমকাইয়া পড়িলাম। কোথায় যাইতেছি? কোন দিকে যাইতেছি? বাড়ি গিয়া পৌঁছাবার একান্ত আগ্রহে অগ্র পশ্চাৎ না ভাবিয়া বাহির হইয়া পড়িয়াছি বটে, কিন্তু এই বিদঘুটে অন্ধকারে পথ ছিনিয়া যাইব কি প্রকারে? দোকান হইতে বাহির হইয়া ঠিক যে কোন মুখে আসিয়াছি তাও স্মরণ করিতে পারিতেছি না। হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টা পথ গিয়াছি। এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করিয়া দাঁড়িয়া থাকিলে এ সমস্যার সমাধান হইবে না। যেদিকে হোক চলা দরকার। যদি এমনিভাবে চলিতে চলিতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই। সুতরাং আবার সম্মুখে চলিতে আরম্ভ করিলাম। বৃষ্টি ও ঝড় ক্রমে কমিয়া কমিয়া একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছাড়িয়া থামিয়া গেল। তখন এই অন্ধকারের বুকের উপর আর একটা জিনিস চাপিয়া বসিল। সেটাই মধ্যরাতের ভয়াবহ নীরবতা। এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ বাতাসের গোঙানিতে যাহা চাপা ছিল, এখন তাহা উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল। পৃথিবীর সব মানুষ যেন মরিয়া গিয়াছে, শুধু আমি একা বাঁচিয়া আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা, একেবারে নিঃসঙ্গ। দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিয়া চলিলাম। মনের গুরুতম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাই দুর্নিবার হইয়া উঠিয়াছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত হইতে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যাইতে হইল না। খানিক দূর গিয়াই একটা প্রচন্ড হোঁচট লাগিয়া হুমড়ি খাইয়া একেবারে একরকম এক কোমর জলের মধ্যে পড়িয়া গেলাম। ছাতাটা হাত হইতে কোথায় ছিটকিয়া পড়িল। হাঁচর পোচর করিয়া উঠিয়া দাঁড়াইতে লাগিলাম।
দেখিলাম না, এক কোমর নয়, তবে জল এক হাঁটু বটে। আন্দাজে বুঝিলাম বোধহয় এতক্ষণে ফুটপাতে চলিতেছিলাম, এবার রাস্তায় নামিয়াছি। কিন্তু এই অবতরণটি যেমন সুখকর নয়, ফুটপথে ফিরিয়ে যাওয়া তেমন অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ ফুটপাত যে কোন দিকে তাহা জলের পতনের সঙ্গে সঙ্গে গুলিয়া গিয়াছে। 5 ঘন্টা ক্রমান্বয়ে বৃষ্টি হইবার পর যে রাস্তায় জল জমিতে পারে, এর সম্ভাবনাটা তখন পর্যন্ত মাথায় আসে নাই। কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল, তখন দুশ্চিন্তা হইল। না জানি কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করিয়া আছে। হয়তো এক পা অগ্রসর হইলেই টুস করিয়া ডুবিয়া যাইব। এক হাঁটু জলের মধ্যে এক পা করিয়া সাবধানে অগ্রগামী হইতে লাগিলাম। বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল। হায় ভগবান, এ আমার কি দুর্দশা করিলে! কেন মরিতে আজ ঘরের বাইরে হইয়াছিলাম? যদি বাহির হইয়াছিলাম, তবে চায়ের দোকানে রাতটা কাটিয়ে দিলাম না কেন? কিন্তু পশ্চাতাপে কোনো ফল হইবে না। আমি মাথা ঠান্ডা করিয়া একটু ভাবিতে চেষ্টা করিলাম, এরূপ ক্ষেত্রে কি করা উচিত। প্রথমত কোনো রকমে ফুটপাতে ওঠা চাই। মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে 10 কোষ পথ হাঁটিয়া গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠিতে পারিলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়া লোক জাগাইয়া রাত্রির মতো আশ্রয় পাওয়া যাইতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। মোট কথা, যে উপায়ই হোক, নরলোকের সহিত সম্বন্ধ স্থাপন করা দরকার। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়। আপাতত একটা মানুষের দেখা পাইলেই যে সাক্ষাৎ চাঁদ হাতে পাইব, তাহাতে আর সন্দেহ রইল না। শামুকের মতো হাঁটিয়া হাঁটিয়া কিন্তু কোনো দিকেই একটা বিশেষ কিছু ধরিতে পারিলাম না। যেখান হইতে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করিতে পারি, এক হাঁটু জল কখনো কমিয়া আধ হাঁটুতে নামিতেছে, কখনো পুরুত পর্যন্ত হইতেছে। এছাড়া দিক দর্শন করিবার কিংবা আমার যাত্রা নিয়ন্ত্রণ করিবার আর কোনো ইন্দ্রিয়গ্রাহ্য চিহ্নই নাই। সৃষ্টির প্রথম জীব বোধ করি এমনই অন্ধভাবে প্রলয়পদীর অটল তলে মহাস্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হইয়া হাঁটিয়া বেড়াইত। এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্য চন্দ্রের আলো নিবিয়া যাইবে, তখন সৃষ্টির শেষ জীব এমনই নিরুপায় দিশেহারা হইয়া ঘুরিয়া বেড়াইবে। এইভাবে কতক্ষণ চলিয়াছিলাম বলিতে পারি না। এমন সময়ের ধারণাও এই ঘোর নীরবতার মধ্যে ডুবিয়া গিয়াছিল। হঠাৎ পায়ের আঙুলে একটা শক্ত বস্তু ঠেকিল। অনুভবে সিঁড়ির ধাপের মতো বোধ করিলাম। তাহার উপর উঠিয়া 2-4 পা এদিক ওদিক ঘুরিবার পর বুঝিলাম এতক্ষণে আমার সেই ঈপ্সিত ফুটপাতে পৌঁছেছি। যাক, তবু তো কিছু পাইয়াছি। 2 হাত বাড়াইয়া হাতড়াইতে কিছুক্ষণ চলিলাম। একটা ভেজা দেওয়াল হাতে ঠেকিল। তখন সেই দেয়াল ধরিয়া চলিতে আরম্ভ করিলাম। কিছুকাল এইভাবে যাইবার পর কাঠের দরজায় হাত পড়িল। সশব্দে একটা নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কুল মিলিল। দরজায় সজোরে ধাক্কা নিলাম, তারপর চিৎকার করিয়া ডাকিতে লাগলাম, কে আছো? দোর খোলো মশাই, দয়া করে একটিবার দোর খুলু। ওই শুনতে পাচ্ছ? একবার দরজাটা খুলবে? কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধই রইল। বাহির ভিতর হইতে কোনো জবাব আসিল না। শুধু আমার আগ্রহ, ব্যাকুল কণ্ঠস্বর। কোথাও আশ্রয় না পাইয়া একটা নিঃসঙ্গ প্রেতজনির মতো একটা বিরাট নিস্তব্ধতার মধ্যে ঘুমড়াইয়া কাঁদিয়া বেড়াইতে লাগলো। পূর্ববৎ দেয়াল ধরিয়া আবার একটা দরজার সম্মুখে উপস্থিত হইয়া
ঠেলাঠেলি হাঁকাহাঁকি করিলাম, কিন্তু কোনো ফল হইল না। দরজা খুলিল না। এমনকি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তাহার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। আরো 2-3টা দরজা এমনই ভাবে চেষ্টা করিয়া দেখিলাম, কিন্তু যথা পূর্বং তথা পরম, ফলের কোনো তারতম্য হইল না। শরীর অবসন্ন হইয়া আসিল, মনও উদ্ভ্রান্ত উদাসীন হইয়া গেল। যদি কলিকাতার সবাই মরিয়া গিয়া থাকে, তবে আমার বাঁচিয়ে থাকিয়াই বা কি লাভ? এখন কোথাও একটু শুইবার জায়গা পাইলে আর কিছুই আমার দরকার নাই। জলের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া পা দুটো যেন ভাঙিয়া পড়িতেছে। যদি মরিতেই হয়, তবে কোনো একটা শুষ্ক স্থানে পা ছড়াইয়া শুইয়া মরিতে পারিলেই ভালো। কিন্তু পা ছড়িয়া শুইবার মতো স্থান এই প্রলয় প্লাবিত কলকাতা শহরের মধ্যে কোথায় পাওয়া যায়? ফুটপাতের ওপারেও তো প্রায় 1 ফুট জল। যাও, এরকম হাল ছাড়িয়া দিলে চলিবে না। মন যতই অবসাদে ডুবিয়া যাইতে লাগলো, ততই তাহাকে জোর করিয়া চাঙ্গা করিয়া তুলিতে লাগিলাম। একটা কিছু সুরাহা হইবেই। এমন কখনো হইতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দিবে না? হয়তো এখনই একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা এক আলোকধারী পথিক আসিয়া পড়িবে। হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হলো। কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হইয়া যায়নি তো? তাহলে এ কি সম্ভব যে এতক্ষণ ধরিয়া এই 2 চক্ষে একটা কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না? এত অন্ধকার কি করে হতে পারে? হয়তো সেই যখন জলে পড়িয়ে গেছিলাম। 2 চক্ষু সজোরে টর্চলাইটে আরম্ভ করিলাম, কিন্তু চক্ষুর দুর্ভেদ্য তিমির দূর হইল না। হঠাৎ মনে হইল দেশলাই জ্বালিয়া দেখি না কেন। 2 পকেটে খুঁজিলাম, দেশলাই নাই। দেশলাই যে জুলপিকে দিয়া আসিয়াছি, তাহা তখন কিছুতেই মনে করিতে পারিলাম না। যেন পাগলের মতো হইয়া গেলাম। অন্ধ হইয়া গিয়াছি কিনা এ সন্দেহটা তখনই যেমন করিয়া হোক ভঞ্জন করিতেই হইবে। মুহূর্তে বিলম্ব সয় না। আর একটা দরজার সম্মুখে গিয়ে 2 হাতে তক্তার উপর চাপড়াইতে লাগিলাম। ও মশাই, কে আছেন? একটিবার দৌড় খুলুন না, ও মশাই। পিছন হইতে শান্তস্বরে কে বলিল, মিসে চেঁচামেচি করছেন? এখানে কি কোনো লোক আছে যে আপনাকে উত্তর দেবে? এগুলো সব দোকান। আমি যেন আটকাইয়া উঠিলাম। হ্যাঁ, কে কে কে? কোনো ভয় নেই, আসুন আমার সাথে, ধরুন আমার হাতটা। আমি হাত বাড়িয়ে দিলাম। কেন হাত বরফের চেয়েও ঠান্ডা। আমার আঙুলগুলো চাপিয়া ধরিল। আমার পা হইতে চুলের ডগা পর্যন্ত যেন একেবারে অসহ্য শীতে কাঁপিয়া উঠিল। দাঁতে দাঁত ঠুকিয়া ঠক ঠক শব্দ হইতে লাগিল। আমি বুদ্ধি ভ্রষ্টের মতো জিজ্ঞাসা করিলাম, আমি কি অন্ধ হয়ে গেছি? ছোট্ট একটা হাসির শব্দ হইল। না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি বলিলাম, আমার বাড়ি বাদুর বাগানে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই নীরব। অদৃশ্য আগন্তুক স্বচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচাইয়া লইয়া চলিল। আমার বুদ্ধিশক্তি ক্রমশ ফিরিয়া আসিতে লাগিল। আমি বলিলাম, আচ্ছা, এই অন্ধকারে আপনি তো বেশ ভালোই দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পাইলাম না। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করিলাম, আমি দমাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম। সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছি বলতে পারেন? আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন। নিমতলা ঘাট? সর্বাঙ্গের রক্ত যেন জল হইয়া গেল। আরো কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ। হঠাৎ জিজ্ঞেস করলাম, আপনি কে?
আপনার নাম কি? আমার নাম শুনে আপনার কোনো লাভ নেই। এদিক দিয়ে ঘুরে আসুন, ওখানে একটা বড় ম্যানহোল আছে খোলা, জলের শব্দ শুনতেই পাচ্ছেন। ওর মধ্যে যদি গিয়ে একবার পড়েন তাহলে আর সবাই ছড়িয়ে আসিলাম। অল্পকাল পরে আমার পথপ্রদর্শক বলিল, অনেকটা ঘুরে যেতে হবে। শহরের মাঝখানে কণ্ঠনিয়া কালীবাড়ি ঘিরে প্রায় 1.5 মানুষ জল জমেছে। আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চলিলাম। মিনিট 5 পর বলিলাম, কলকাতা শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে। কোথাও আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ওরকমটা মনে হয়। শহরের প্রাণ হচ্ছে রাস্তাঘাট, সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি কতকটা নিজের মনেই বলিলাম, মনে হচ্ছে যেন একটা ভূতের রাজ্য। এইরকম রাত্রে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একলা দরজা হাত নাড়ে বলছিলেন যদি কোনো একটা ভূতের সঙ্গে দেখা হতো, আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম? বোধ হয় দাঁত কপাটি লেগে মারা যেতাম। ভাগ্য আমার সঙ্গে দেখা হয়ে গেছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের বলুন দেখি? একটা লোক মরে গেছে, তাতে কি? বলেন কি মশাই? ভূত হলে কি একটা ওই প্রেতাত্মা? তার চাল চলন, রীতি নীতি, স্বভাব চরিত্র কিছুই জানাই নেই, ভয় করবে না? বটে। আচ্ছা, মনে করুন না, থাক। আমার বুকের ভিতরটা হঠাৎ গুড়গুড় করিয়া উঠিল। কাহার হাত ধরিয়া চলিয়াছি? তবু মনের সাহস আনিবার চেষ্টা করিয়া বলিলাম, আপনার নাম তো বললেন না, কোথায় থাকেন বলবেন কি? কোথায় আর থাকি, যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি। আজ আমার যে উপকার করলেন জন্মেও তা ভুলব না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধহয় আর হবে না। তবে যদি আবার কখনো এমনি বিপদে পড়েন, হয়তো। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবই ভালো আছে, কোনোরকম ভাবনা চিন্তা করবেন না। আমি চমকাইয়া উঠলাম। আপনি আমার মনের কথা জানলেন কি করে? এইরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবতই কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব একটা শক্ত? না, তা বটে, কিন্তু কিন্তু আমার স্ত্রী, ছেলে মেয়ে আছে আপনি জানলেন কি করে? এটাই তো আন্দাজ। দীর্ঘ নীরবতা। এ কে? কোন জগতের অধিবাসী? আমি মরিয়া হইয়া আরম্ভ করিলাম, দেখুন। ও কথা জিজ্ঞাসা করবেন না। আমার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল। হাত ছাড়াইবার চেষ্টা করিয়া বলিলাম, আমায় ছেড়ে দিন। আমি গলা দিয়ে আর আওয়াজ বাহির হইল না। ভয় পাবেন না, এতক্ষণ যখন এসেছেন তখন আরো একটু আসুন, আপনার বাড়ি প্রায় চলেই এসেছি। পায়ে পায়ে জড়াইয়া যাইতে লাগিল। গলা এমনইভাবে বুঝিয়া গেল যেন শত চেষ্টা করেও একটা কথা পর্যন্ত বলিতে পারিব না। বরফের মতো হাতখানা আমাকে আনিয়া লইয়া চলিল। সহসা শেষ রাত্রের ঠান্ডা বাতাস গায়ে লাগিল। সে দাঁড়াইল, আমার হাত ছাড়িয়া দিল। এইবার আপনি একাই চলে যেতে পারবেন। এখান থেকে গুনে গুনে 100 পা এগিয়ে যান, গিয়ে ডান দিক ফিরলেই সামনেই পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি অদ্মুচ্ছিতের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে বলিল, আপনি বড় ভয় পেয়েছেন। আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন।
ভোর হতে আর বেশি দেরি নেই। আচ্ছা, বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়া গেল। আমি আমার সমস্ত শক্তি একত্র করিয়া জিজ্ঞাসা করিলাম, আছেন কি? উত্তর আসিল না। মুখ তুলিয়া দেখিলাম অতি দূরে পূর্ব আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করিয়া অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়েছে। অন্ধকারে এমন পরিস্থিতি তোমাদেরও হয়েছে কখনো? থাকলে কোনো ঘটনা জানাও আমায়। নিচে আমার মেল আইডিতে পাঠাও তোমাদের ঘটনা বা প্রিয় কোনো গল্প। আমি শোনাবো তোমাদের গল্প আমার চ্যানেলে। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, সাথে বেল আইকনটা টিপতে যেন ভুলো না। টিল দেন, মেরি ক্রিসমাস। খুব 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 এনজয় করো সবাই।